আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, জানিয়ে দিব শিরোনামগুলো। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, রাজনৈতিক মতাদর্শ নয়, পদোন্নতিতে গুরুত্ব পাবে দক্ষতা ও যোগ্যতা। সচিবালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী। অনিয়ম দুর্নীতি হলে জবাবদিহি করতে হবে বললেন এলজিআরডি মন্ত্রী। গণমাধ্যমে সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। চট্টগ্রামে বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র যেন ঘুষের হাট। টাকা না দিলে সনদ পান না বিদেশগামী শ্রমিকরা। বাইরের একটা যাত্রী থেকে ভাইয়া ৯,৫০০ টাকা করে নেই, আমি আপনার থেকে ৯,৫০০ করে নিলাম। আমি এটা কনভিন্স করবো কিভাবে ভাইয়া আপনাকে? আমি কিছু যাত্রী দিচ্ছি, আমি আপনাকে ৫০০ টাকা কম দিই। যারা ঠান্ডা করে তারা ফিট হয়ে গেছে না, ফিট হয়ে গেছে যারা নর্মালি সবগুলো আমি পাই, আমি ওটা শুনে শক্ত হয়ে গেছি। আমাকে ২০,০০০ টাকা বলছে। এই নাম্বারে লাস্টে যে ৬৫ একটা নাম্বার আছে, এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে বলছে। রাজধানীমুখী দেশের সংকটাপন্ন সব রোগী জেলা পর্যায়ে নড়বড়ে চিকিৎসা সেবা। ডাক্তার সহ মেডিকেল সরঞ্জাম নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। মাদক সেবনে বাধা দেয়ায় রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্ত্রী সন্তানদের হত্যা দাবি পুলিশের। কারো সাথে বিরোধ ছিল না বলছে পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য আটক আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই সারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করে। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। পদোন্নতির বেলায় রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থাকতে নৌ ও বিমান বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অফিসারদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাই হবে পদোন্নতির মাপকাঠি। সকালে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেন নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬-এর। এই পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণ করেন। বলেন, সশস্ত্র বাহিনীর সকল বীর সেনানীর আত্মত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। এ সময় পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দূরদর্শিতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে নৌ ও বিমান বাহিনী। নির্বাচনী পর্ষদ সূচনার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধানের বাসভবনে প্রবেশকে কেন্দ্র করে সকাল থেকে প্রস্তুত ছিল বঙ্গভবন। সকাল ১১টার একটু আগেই বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর সুসজ্জিত ঘোড়সাওয়ার দল স্বাগত জানিয়ে রাষ্ট্রপতিকে বঙ্গভবনে নিয়ে যায়।
পরে মঞ্চে উঠে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ফুল দিয়ে রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানান বঙ্গভবনের কর্মকর্তারা। 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আজ থেকে শুরু হলো। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, এমনটাই জানিয়েছেন নতুন LGRD মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকারের নীতি অনুযায়ী নির্বাচন হবে, জনগণের ইচ্ছা অনুযায়ী 5 ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন। মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। অনিয়ম ও দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। এ সময় তিনি বলেন, LGRD মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে তাহলে দেশ ঠিক থাকবে। দেশের দরিদ্র মানুষের প্রয়োজন মেটানোর জন্য কাজ করবে LGRD মন্ত্রণালয়। সরকারের যে মূল যে উদ্দেশ্য জনগণের সেবা করা, সেই জনগণের সেবা করার জন্য কিন্তু বাংলাদেশের 40টি বা 50টি যে মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে এই একটি মন্ত্রণালয় কিন্তু অগ্রগণ্য এবং এটি কিন্তু জনগণের সঙ্গে সরাসরি কাজ করে থাকে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে। সরকারের সকল কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে হবে, আর এজন্য গণমাধ্যমকে ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সকালে সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করার পর মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, সবাইকে নিয়েই গণতন্ত্র, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও এর বাইরে নয় বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা মাথায় রাখতে হবে। মন্তব্য করেন, গত 17 বছর গণমাধ্যমের হাত পা বাঁধা রাখা হয়েছিল, কিন্তু গণতন্ত্রের জন্য সংবাদ মাধ্যমের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড়। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। পুরোপুরি না হলেও বিমানের হয়রানি কিছুটা বন্ধ করেছে সরকার। যারা দায়িত্ব পালন করবেন না তাদের চলে যেতে হবে বলে সতর্ক করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ের দায়িত্বে প্রথম দিন গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। বলেন, যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কার দেওয়া হবে। সবাইকে সাথে নিয়ে বিমানকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে কাজ চলছে। জানান, অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরে 3য় টার্মিনালে সফট ওপেনিং করার চেষ্টা করবে সরকার। বিমানের দুর্নীতির তদন্তে যোগাযোগ হয়েছে দুদকের সাথে। মন্ত্রী বলেন, বিমান সংকটের কারণে মধ্যপ্রাচ্যের চাহিদা অনুযায়ী বিমান পরিচালনা করা যাচ্ছে না, এজন্য নতুন বিমান কেনা হচ্ছে। ডিসেম্বরে লিজ নেওয়া 10টি বিমান বহরে যুক্ত হবে বলে জানান মন্ত্রী। যাত্রী হয়রানি যাতে না হয়, আমাদের কমিটমেন্ট ছিল যে যাত্রীদের ব্যাগেজ যাতে কাটা না হয়। আল্লাহর রহমতে বন্ধ হয়েছে, বডি অন ক্যামেরা দিয়ে বন্ধ করা হয়েছে। আমাদের থার্ড টার্মিনাল শুরু হলেই আমরা বাজেট এয়ারলাইনের চিন্তা করেছি। সেক্রেটারি সাহেবের সঙ্গে বসে প্রত্যেকটি টিম তৈরি করে আমরা এই মিনিস্ট্রিকে এমনভাবে তৈরি করব যাতে বাংলাদেশের এই মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, এইটা যাতে সবাই মনে করে যে দিস এ ক্লাসিক মিনিস্ট্রি। চট্টগ্রামের সরকারি বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেন ঘুষের হাট। নির্ধারণ করা হয় ঘুষের রেটও। বিদেশে গমনেচ্ছুদের অভিযোগ, টাকা ছাড়া মেলে না সনদ। কর্তাদের কেউ কথিত ভাইয়ের মাধ্যমে, কেউ দালালের মাধ্যমে লেনদেন করেন। কেন্দ্রের সামনে সেই আখড়া। এক ইনস্ট্রাক্টরের ভাইরাল ভিডিও ফাঁসের পর সামনে এসেছে ভয়াবহ অনিয়ম দুর্নীতির চিত্র। ভাইয়া 9,500 টাকা করে নেন, কারণ আমি আপনার থেকে 9,500 করে নিলাম। আমি এটা কনভিন্স করবো কিভাবে ভাইয়া আপনাকে? আমি কিছু যাতে দিচ্ছি, আমি আপনাকে 500 টাকা কম দিব।
ঘুষের পরিমাণ বলে দেয়া তরুণটির নাম ইরফান চৌধুরী। তিনি বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের ইনস্ট্রাক্টর ইমরান চৌধুরীর আপন ছোট ভাই। আপনি যার সাথেই কথা বলেন, আপনি ওনাদের থেকে নিলে আপনার থেকে এটা কস্টিংটা বেশি যাবে। কেন বলবো? কারণ ওনারা ঘুরে ফিরে কন্ট্রাক্টগুলো আমার বাইরে থেকে আসে করে। ভুক্তভোগী প্রশিক্ষণার্থীদের অভিযোগ, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পাশ করিয়ে দেয়া এবং সার্টিফিকেট নিশ্চিত করেন ইনস্ট্রাক্টরের ভাই। অনেক চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। কোটা আগে আমরা ফিল আপ করে তারপর হচ্ছে যে বাকিদের। ভিডিওটি ফাঁস হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হলে সুর পাল্টে আদালতে মামলা করেন ইরফান। এখন তদন্ত করছে পিবিআই। আসলে এগুলো ফেক, আর এগুলো নিয়ে আমি আমার আইনের ব্যবস্থা নিয়েছি। এখন আইনে যেটা করবে সেটা আর কি। আমাকে বিভিন্ন ধরনের টাকা পয়সার লোভ দেখানো, বিভিন্ন ধরনের দেখায় আমার মাধ্যমে বাধ্য করে নিয়েছে। আমাদের মামলাগুলো সাধারণত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি তদারকি করে। প্রত্যেকটা মামলায় আমরা সিনিয়ররা কিন্তু ফিল্টারিং করে এবং যাচাই বাছাই করে। এখানে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ বা কোনো কিছু এটা আমার জানা নেই। সরকারি এই প্রশিক্ষণ কেন্দ্রটি চট্টগ্রামের পলিটেকনিক এলাকায় ওয়েল্ডিং, লোড আনলোড, গ্যাস স্টেশন, ব্ল্যাক স্মিথ, কনস্ট্রাকশন ওয়ার্কার ও কার চালক পদে চাকরি নিয়ে বিদেশ গমনেচ্ছুদের পরীক্ষা দিয়ে সরকারিভাবে তাকামূল সার্টিফিকেট তথা পেশাগত দক্ষতার সরকারি সনদ নিতে হয় এই কেন্দ্র থেকে। সৌদি আরবে নির্দিষ্ট পেশায় যোগ দিতে ও কাজের অনুমতি বা ইকামা পেতে এই দক্ষতা যাচাই পরীক্ষা পাশ করে সনদ নেওয়া বাধ্যতামূলক। এটি ঘিরেই চলে ঘুষ বাণিজ্য। জনপ্রতি 10,000 থেকে 25,000 টাকা না দিলে সনদ মেলে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। কন্ট্যাক্ট করছেন? এখানে তো কন্ট্যাক্ট করা কাজই হয় না। বাইরটা 22,000 টাকা নিচ্ছে। আমার তো নয়, এটা 18,500। 21,000 নিচ্ছে। নর্মাল 60 জন দিচ্ছে, কন্ট্যাক্ট দিচ্ছে। আপনার যারা কন্ট্যাক্ট দিচ্ছে তারা ফিট হয়ে গেছে, না ফিট হয়ে গেছে, যারা নর্মালি সবগুলো আমি পাই। আমি ওটা শুনে শক্ত হয়ে গেছি। মানে নর্মালি যারা দিচ্ছে তারা আনফিট, কিন্তু যারা কন্ট্যাক্ট আসছে তারা ফিট। টানা কয়েকদিনের সরেজমিন অনুসন্ধানে দেখা যায় প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই দিনভর প্রকাশ্যে চলে অবৈধ লেনদেন। যেমন এই কম্পিউটারের দোকান সার্টিফিকেটের জন্য পরীক্ষার্থীদের কাছে নিজ মুখে চান 20,000 টাকা। রেকর্ড করা ভিডিও দেখানোর পরও অস্বীকার করলে মুখোমুখি করা হয় ভুক্তভোগী পরীক্ষার্থীদের। শোনা গেছে ভাই, শোনা গেছে, এবং এটা আপনি না আমাদের এখানে স্লিপ তোলা যাচ্ছে অনলি 8,000 টাকা। নিজের কথা নিজে অস্বীকার করতেছেন, এই তো। কাকে 18,000 টাকা বলছি ভাই? 18,000 টাকা বলছে আপনাদেরকে? আমাকে 20,000 টাকা বলছে। এই নাম্বারে লাস্ট যে 65 একটা নাম্বার আছে, এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে বলছে। মানে ওনার আব্বাও করে, উনিও করে, বলছে মানে ফিক্স 20,000 টাকা লাগবে। যে যে কার্ডটা দিছে আমাকে, তখন বলছিল যে 18,500। আমি আসছিলাম যে সপ্তাহখানিক আগে, আরও ওখানে কথাবার্তা বলছিলাম, যে বলছিল যে এই বিষয় করে দাও, সব কিছু কনফার্ম হবে, এখানে যদি না হয় কোনোখানে আর হবে না, ওরকম বলছিল। ওরা না করতে পারলে কি করতে হবে? তাকামূল সার্টিফিকেটের জন্য এই কেন্দ্রে প্রতিদিন পরীক্ষায় অংশ নেন 4টি সেকশনের অন্তত 80 জন পরীক্ষার্থী। ভুক্তভোগীদের অভিযোগ, দৈনিক ঘুষ লেনদেন হয় অন্তত 5 লাখ টাকা। মাসে সে অঙ্ক ছাড়ায় কোটির ঘর। ঘুষ লেনদেন এই প্রশিক্ষণ কেন্দ্রে অনেকটা ওপেন সিক্রেট। তবে নিজের ভাইয়ের কিংবা দালালদের এসব কর্মকাণ্ডের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন এই ইনস্ট্রাক্টর। তাকে এটার জন্য জবাবদিহিতার জন্য আমাদের হেড অফিস থেকে ইনকোয়ারি হয়েছে, এবং তাকে অলরেডি এটা মামলা আছে এবং পিবিআইতে তদন্তের মধ্যে আছে। যদি এইখানে সে যদি এগুলির সাথে যুক্ত হয় বা যাদের সাথে এগুলি নিয়ে কথাবার্তা বলছে, আমরা তাদের ক্ষেত্রেও বলছি যে আপনারাও এভিডেন্স দেন। ঘুষ দাবির ভিডিও এবং ভুক্তভোগীদের অভিযোগ নিয়ে কথা বলতে নারাজ এই কেন্দ্রের অধ্যক্ষ।
না 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 আমি এই মুহূর্তে প্লিজ এইটার ব্যাপারে যেহেতু আপনি মানে ইয়ে দিতে চাচ্ছেন, মানে আপনি তো ওইটা তো টিভিতে প্রকাশ করবে না। আমার কথা হচ্ছে আমাদের কাছে এই পর্যন্ত যতটুকু লিখিত অভিযোগ আছে আমরা লিখিতভাবে দিতে, আপনি একটু লিখিত, আমরা তখন লিখিত বক্তব্য আপনাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এটা আমাদের টিভিতে আপনার তোলা দরকার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের 64 জেলার 38টি সরকারি হাসপাতালে এখনও নেই আইসিইউ সুবিধা। সংকটাপন্ন রোগীদের পাঠানো হয় ঢাকায়, চাপ বাড়ে রাজধানীতে। শুধু আইসিইউ নয়, চিকিৎসক এবং সরঞ্জাম ঘাটতিও গুরুতর। বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলে ঢেলে সাজানো না হলে মিলবে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসার আশায় ছুটে চলা মানুষের ভোগান্তির খবর জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন নাহিদ হোসেন। শরীয়তপুরে অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত জেসমিন আর তার পরিবারের 2 সদস্য। সন্ধ্যা 6:30টার দিকে তাদের আনা হলো 100 বেডের শরীয়তপুর জেলা সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক জানান, জেসমিনের চিকিৎসার ব্যবস্থা তাদের কাছে নেই, রেফার করা হলো ঢাকায়। আগামীকাল সারা এখানে এক্সাই কোনো করা যাইব না, আগামীকাল এক্সাই করলে তারপরে মনে হয় না এটা দেখে ওষুধরা করবো। রোগীর অবস্থা খুব খারাপ, ব্যথা 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 ব্যথা, তো এই জন্য ঢাকাতে আমরা করতেছি, ঢাকাতে নিয়ে যাবো। জেসমিনকে নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার পথে, তাদের সঙ্গে টিম যমুনার যাত্রা। ভাঙাচোরা সড়ক পেরিয়ে প্রায় 4 ঘন্টার যাত্রা। রাত প্রায় 10টা। ঢাকার পঙ্গু হাসপাতালে পৌঁছায় অ্যাম্বুলেন্স। এখানে অপেক্ষা আরও দীর্ঘ। টিকিট কাটার প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেলেও জেসমিনকে দেখার সময় পাননি চিকিৎসক। আরও অন্তত 20 জন রোগী নিয়ে হিমশিম অবস্থায় তিনি। ওখান থেকে এখানে পাঠায়, ওখান থেকে জায়গায় একটাই, মানে ঘুরাই ঘুরাই পরে গেছি, স্যারের কাছে 4-5 বার গেছি, মানে তার সাথে কথা বলার কোনো সুযোগই পাই না। বলছে আমি আসবো, রুগী কমলে আসবো। পরে প্রায় আধা ঘন্টা পরে আসছে, আইসা লেখা নেওয়ার পরে আর কোনো খোঁজখবর নাই, ওই যে রুমে চলে গেছে। কি করব না করব কিছুই বললো না। ঢাকার পঙ্গু হাসপাতালের তথ্য, প্রতিদিন জরুরি বিভাগে রোগী আসে গড়ে 250 থেকে 300, যাদের 70 থেকে 80 ভাগই আসে গুরুতর অবস্থা নিয়ে বিভিন্ন জেলা থেকে। রোগীর কাছে যাইতে যদি দেরি হয়, সময় বেশি যায়, তখন রোগীটার জন্য কষ্টটা বেড়ে যায়। সে তো চায় তাড়াতাড়ি আমরা তাকে চিকিৎসাটা দিই। সো রেফারেল রোগীরা যদি সংখ্যা যদি চাপটা কমে, আমরা মনে করি যে তখন আরও দ্রুত গতিতে আমরা যারা ইমার্জেন্সিতে আছে তাদেরকে আরও ভালো সার্ভিস আমরা দিতে পারবো। কেন জেসমিনকে চিকিৎসার জন্য আসতে হলো ঢাকায় তা জানতে আবারও ফিরে যেতে চাই শরীয়তপুরে। শহরের সদর হাসপাতালটি কাগজে কলমে 100 শয্যা, তবে চিকিৎসা নিচ্ছেন প্রায় 450 রোগী। শুধু বেড নয়, চিকিৎসকেরও সংকট। 72টি পদের বিপরীতে কর্মরত মাত্র 28 জন ডাক্তার। শরীয়তপুরের 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এটি। দুপুরের পর থেকেই বন্ধ বহির্বিভাগ, খোলা শুধুমাত্র জরুরি সেবা, এবং এখান থেকেও বেশিরভাগ রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকায় রেফার করে। কিন্তু কেন পাঠানো হচ্ছে সেই কারণে আমরা জানতে চাই এই হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে। ধারণ ক্ষমতা মাত্র 100, আছে 415, আর 415 জন রোগীর জন্য এরকম 4 গুণ ডাক্তার দরকার। ওপেন ফ্র্যাকচার, সিভিয়ার ব্লিডিং, সেটা তো আমরা এখানে ট্রিটমেন্ট দিতে পারবো না, এটা ফ্যাসিলিটিস নেই। মানে ইমিডিয়েট আইসিইউ লাগে, সিসিইউ লাগে ইমিডিয়েট, তা সিসিইউ তো নাই। তো ওই রোগীগুলি আমরা ইমিডিয়েট চিকিৎসা দিই, তারপরে রোগীটাকে আমরা সেটেল করে তারপরে আমরা এনআইসিবিটিতে টার্সিয়ারি লেভেল হাসপাতালে পাঠিয়ে দিই। বিকেল গড়ালে সংকট আরও তীব্র হয়। বহির্বিভাগের সেবা শেষে চাপ বাড়ে জরুরি বিভাগে। নেই কোনো আইসিইউ সুবিধা। আইসিইউ লাগতে পারে এমন ইমার্জেন্সি রোগী আসলে কি করে জেলার সবচেয়ে বড় এই হাসপাতাল? বলছে যে রোগীর অবস্থা ভালো না, ঢাকা নেওয়া লাগবে। এই যে রেফার টু ঢাকা মেডিকেল কলেজ লেখা দিচ্ছে, এই স্যারকে আর কি দেখাইতে বলছে। উনি কি এই হাসপাতালের ডাক্তার? কি ফাতেমায় বসে আর কি স্যার। শরীয়তপুরের এই চিত্র বিচ্ছিন্ন নয়। দেশের 64 জেলার মধ্যে 38 জেলার সরকারি হাসপাতালে এখনও নেই ক্রিটিক্যাল কেয়ার সেবা। 80 থেকে 90% আইসিইউ সিসিইউ সব ঢাকায়। ফলে নিজ জেলা ছেড়ে সংকটাপন্ন রোগীদের গন্তব্য ঢাকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এই উপদেষ্টা বলছেন, জেলা উপজেলায় শুধু ভবন নির্মাণই নয়, নিশ্চিত করতে হবে চিকিৎসক, যন্ত্রপাতি সহ মেডিকেল সরঞ্জাম। যদি আমরা গ্রামের অনেক স্বাস্থ্যসেবা পূরণ করতে পারি
এবং লোকজন ধীরে ধীরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুখী হয়, যে তারা এরকম আস্থা অর্জন করতে পারে, তাহলেই কেবল অন্যান্য সব প্রতিষ্ঠানে, জেলা, বিভাগ বা রাজধানী, এখানে যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে সেখানের উপর নির্ভরতা কিছুটা কমতে পারে। রোগীর চাপ কমাতে শিফটিং করে 24 ঘন্টা বহির্বিভাগ চালুর পরামর্শও তার। চিকিৎসকের ঢাকার বাইরে কাজের মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি বিবেচনার পরামর্শ ডক্টর বেনজিরের। যত মেডিকেল কলেজ হাসপাতাল আছে তার যে আউটডোরটা আছে এটা ইজিলি আমরা সারা দিন ধরে চালাতে পারি। এর জন্য আলাদা কোনো লোকবলও হয়তো লাগবে না, যে আমাদের ওই হাসপাতালে যত মেডিকেল অফিসার আছে তাদেরকে যদি আমরা শিফটিং ডিউটি করি, এটা কোনো কিচ্ছু না। এটা যদি মন্ত্রণালয় আজকেই সিদ্ধান্ত নেয়, কালকে থেকেই চালু করতে পারে। ইমার্জেন্সিতে চাপ কমবে এবং অধিক লোক স্বাস্থ্যসেবা পেয়ে তাদের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবেন এবং ভালো হবেন। ঢাকার সবগুলো বড় হাসপাতালেই রোগীর বেশিরভাগ বাইরে থেকে আসা, অথচ রোগীরা নিজ জেলায় চিকিৎসা পেলে এদিকেও এত হিমশিম অবস্থা হতো না, সবাই পেত মানসম্মত চিকিৎসা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 10 বছরেও রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি। সমস্যা যেন আরও দীর্ঘায়িত না হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে ডিক্যাব ও অক্সফাম আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে এমনটাই জানিয়েছেন তিনি। সংকটের 1 দশক পূর্ণ হলেও মেলেনি স্থায়ী সমাধান। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে কাজ করবে বাংলাদেশ। প্রতিমন্ত্রী বলেন, মানবিক সহায়তা দিয়ে গেলেও সংকটের সমাধান বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে উল্লেখ করে তিনি বলেন, এর টেকসই সমাধানও মিয়ানমারকে খুঁজে বের করতে হবে। Bangladesh will continue to pursue a dignified and sustainable return of the Rohingyas through both bilateral and multilateral engagements. But humanitarian generosity must not become an excuse for international inaction. Bangladesh can provide shelter, Bangladesh can provide humanitarian assistance, Bangladesh can help preserve dignity, but Bangladesh cannot resolve a crisis that Bangladesh did not create. মাদক সেবনে বাধা দেয়ায় রংপুরে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও 2 সন্তানকে হত্যা করা হয় বলে দাবি পুলিশের। এরই মধ্যে অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ ব্রিফিংয়ে জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার ছাদে মাদক সেবন করছিল 2 যুবক। এই ঘটনায় বাধা দেয়ায় প্রথমে শিক্ষককে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। বিষয়টি যেন জানাজানি না হয় এবং হত্যাকারীদের যাতে কেউ শনাক্ত করতে না পারে সেজন্য বাড়ির অন্য সদস্যদেরও খুন করে অপরাধীরা। তবে নিহতদের পরিবার জানায় কারোর সাথে বিরোধ ছিল না শিক্ষক ও তার পরিবারের। নিহত প্রীতিলতার বোন পূজা জানান, পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে না পেরে রাতেই স্বামীকে নিয়ে ওই বাড়িতে যান তিনি। প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান, পরে পাশের বাসার ভেতর দিয়ে বাড়িতে ঢুকে দেখেন সব এলোমেলো। খবর দেয়া হয় পুলিশকে। বাড়ির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 ছেলেমেয়ের মরদেহ। মেয়ে প্রার্থী চক্রবর্তী মাস্টার্স পাশ করেন। ছেলে প্রিয়ম জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র ছিল। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো এটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। এই বিষয়ে আরো তথ্য জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার,
ব্রিফিংয়ে পুলিশ আর কি জানালো? মারফি যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে এই মুহূর্তে যে রংপুর জেলা স্কুলের যে আপনি জানেন যে প্রিয়ম ছিল রংপুর জেলা স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী এবং সেই ৫ম শ্রেণীর শিক্ষার্থী তার যে শিক্ষক আছেন এবং যারা সহপাঠী আছেন তারা এখানে এসেছেন এবং পুলিশ কমিশনারের সাথে তারা কথা বললেন এবং একটি স্মারকলিপিও দিলেন বিচারের জন্য। তবে যে তথ্যটি দিতে চাই পুলিশ কমিশনার মোটা দাগে এই যে ঘটনাটিকে তারা বলছেন যে তারা এরই মধ্যে ফাইন্ড আউট করে ফেলেছেন, এই ধরনের দাবি তারা করছেন। তাদের ভাষায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস, তারা পাশের বাড়ির তিনতলা যে বাড়িটি ছিল তার দোতলার ছাদ দিয়ে সেই দোতলার ছাদে এই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সেই দোতলার ছাদে যান এবং ছাদে যাওয়ার পরে সেখানে ইয়াবা সেবন করছিলেন। তখন সেটি টের পেয়ে সেখানে যে গণিব যিনি মারা গেছেন শিক্ষক জুয়েল চক্রবর্তী তিনি উপরে যান এবং একটি গামছা তার গায়ে ছিল সে সময় এবং তিনি খালি গায়ে ছিলেন। তখন দেখে ফেলায় এবং চিনে ফেলায় তাকে প্রথমে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। যখন ধস্তাধস্তির খবর যখন শব্দ পায় তখন তার যে স্ত্রী প্রীতিলতা তিনি এগুতে থাকেন, তখন চিলেকোঠার না যেতেই সিঁড়িতে তখন তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা ওই দুইজন যারা ছিলেন তারা। এরপর পুলিশ যেটি বলছে যে সেই শব্দটি পেয়ে তার মেয়ে যে আগামী ওরফে প্রার্থী চক্রবর্তী সে যখন এগিয়ে যায় তখন তাকে হত্যা করা হয়। গামছা দিয়ে প্রথমে চেষ্টা করা হয় কিন্তু গামছা দিয়ে চেষ্টা করে যখন হচ্ছিল না তখন তাকে রশি পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর যে প্রিয়ম ছিল যে সিদ্ধার্থ অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে খুনি বলা হচ্ছে তাকে, যে তার ছোট ভাই অপূর্বর বন্ধু এবং যেহেতু সে বন্ধু একই সাথে খেলে সে কারণে যাতে কোনো সাক্ষী না থাকে সে কারণে তাকেও এই হত্যা করা হয়। পুলিশ যেটি বলছে যে ভোর রাতে সেটি হয়েছে এবং সকালবেলা সেখানে আবার নতুন করে তারা ইয়াবা খেয়েছে, একটি ইয়াবা ট্যাবলেট খেয়েছে, খেজুর খেয়েছে, গোসল করেছে সেখানে এবং 3টি মোবাইল ফোন ডিটারজেন্ট পাউডার দিয়ে বালতির মধ্যে ভরে রেখেছে এবং শুক্রবার যখন জুমার নামাজ শুরু হয় তখন তারা সেই বাড়ি থেকে চলে যায় সেটি তারা বলছে। এবং সেখানে যে সিদ্ধার্থ দাস তিনি একটি পিকে পাল জুয়েলার্স নামে একটি জুয়েলার্স আছে সেই জুয়েলার্সের সে কর্মচারী এবং মুগ্ধ সে একটি মাছের ব্যবসা যে সে শ্রমিক এবং তারা যেটা বলছে যে এবং তারা ওই আশেপাশের এলাকারই মানুষ এবং এই দুইজন আরেকটি পুলিশ তথ্য দিয়েছে যে এই দুইজন ওই ঘটনাস্থলে যাওয়ার আগে সীমান্ত নামে আরেকজনের বাসায়ও তারা এই মাদকটা সেবন করেছিল। অর্থাৎ পুলিশের যেটি ভাষ্য এবং তারা যেটা বলছে যে এই ঘটনাটি ডিটেক্টেড করা হয়েছে, এই দুজনেই খুনি ছিল এবং পর খুন করা হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু মালামাল স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে, সেই স্বর্ণালঙ্কারও উদ্ধার করেছে। আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে জামালপুরে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী কাউসার আহমেদ সকালে শহরের শেখের ভিটা এলাকার একটি বহুতল ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ইসরাত জাহানের মরদেহ। পুলিশ জানায় ফ্ল্যাটটির মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ফ্ল্যাটের একটি কক্ষে 2 শিশু সন্তান গতকাল থেকে আটকা ছিল। সকালে শিশুরা জানালা দিয়ে বাইরের লোকজনের কাছে পানি চাইলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। 999-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়। ওনার স্বামী কাউসার আহমেদ শাওন, তাকে আমরা এখন বুঝতে পাইনি। এই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি এবং প্রকৃত ঘটনা কি, আসলে কি ঘটনা ঘটেছিল গত রাত্রে বা তার আগে, এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত না, তবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অপর 2 আসামি বিধানের বাবা মাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার চার্জশিট গঠনে 6 কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করলেন আদালত। সকালে জেলা দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। এর আগে 3 আসামিকে আদালতে হাজির করা হয়। গত 15 জুন নিখোঁজ হয় ফলিমারি গ্রামের 7 বছর বয়সী শিশু নন্দিনী রায়। পরদিন একটি ক্ষেত থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাধে সংঘর্ষ। আহত হন 18 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়ি সহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় আদিতমারি থানার ওসিকে। প্রতিবেশী বিধানচন্দ্র ও তার বাবাকে আসামি করে মামলা করে নন্দিনীর পরিবার।
মৃত্যুদণ্ড তার দিয়েছে, তার বাবা মার যা সাজাপ্রাপ্ত দিয়েছে তাতে আমরা খুশি। মৃত্যুদণ্ড তো দিয়েছে, তাতে দ্রুত যাতে কার্যকর হয় এই অপেক্ষায় আমরা আছি। 6 কার্যদিবসের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য গ্রহণ শেষ করে আজকে বিজ্ঞ আদালত এটার রায় ঘোষণা করেছেন এবং রায়ে 1 নম্বর আসামি যিনি হত্যাকারী সেই ছেলে বিধানচন্দ্র তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্য করার জন্য আদেশ দিয়েছেন এবং তার সঙ্গে অর্থদণ্ড আছে। এবং আর যে 2 এবং 3 নম্বর আসামি অর্থাৎ ওই বিধানের বাবা মা তারা এই লাশটাকে গুম করার জন্য সহায়তা করেছিল, সেটা প্রমাণিত হয়, তাদেরকে 5 বছরের করে সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে অর্থদণ্ড প্রদান করেছে। উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি ও মৎস্য পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিতে আপোষ না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন ও রশিদ। রাজধানীর বনানীতে অ্যাকোয়াকালচারাল নলেজ ডের অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রায় 75% মানুষ কৃষির সঙ্গে জড়িত। আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী করতে এই খাতের রপ্তানি বাড়ানোর তাগিদ দেন তিনি। খাদ্যে ক্ষতিকর উৎপাদনের উদ্বেগ দূর করতে প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ মাটি, পানি ও বায়ু দূষণ এবং হেভি মেটালের ঝুঁকি কমাতে গবেষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগের উপর জোর দেন বক্তারা। ইকোনমিকে ডেভেলপ করতে চাই, আমাদেরকে অ্যাগ্রো বেসড প্রোডাক্ট এক্সপোর্ট করতে হবে। অ্যাগ্রো বেসড প্রোডাক্ট এক্সপোর্ট করতে হলে আমাদেরকে মানসম্মত অ্যাগ্রো বেসড প্রোডাক্ট উৎপাদন করতে হবে। এই উৎপাদন বাড়াতে গিয়ে কোয়ালিটির প্রশ্নে কোনো অবস্থাতেই কোনো কম্প্রোমাইজ করা যাবে না। রাজধানী সহ আশেপাশের কয়েক জেলা এবং চট্টগ্রামে গ্যাস সংকটে ভোগান্তি এখনও কাটেনি। নরসিংদীতে ঘোড়াশাল পলাশ সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়ায় আবাসিক ও বাণিজ্যিক সংযোগে সরবরাহ একেবারেই কম। মাসখানেকেরও বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। বিকল্প জ্বালানি দিয়ে উৎপাদন চালু রাখতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। গ্যাসের চাপ কম থাকায় বন্ধ অনেক সিএনজি পাম্প। রান্না খাওয়া নিয়ে চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, ফলে দুর্ভোগ কাটেনি। একই চিত্র চট্টগ্রামেও, ভোগান্তিতে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। 1-2 দিন হইলেও মানে 2-4 ঘন্টা পরে আবার এই জিরোতে এসে পড়ে। আমার ফ্যাক্টরিটা 20 দিন যাবত বন্ধ, এর মধ্যে 2 দিন চালাইতে পারছি রাত্রের বেলা শুধু। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের অনেকের প্রোডাকশন দিতে পারছি না। 3 থেকে 4 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস নেই। এই গ্যাস আমরা বাসায় আসতে যাইতে শেষ হয়ে যায়। প্রায় 5-6 ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায় থেকে গ্যাস পাই না, গ্যাসের প্রেশার নাই। যে জায়গার মধ্যে 300 টাকার গ্যাস পাবো ওই জায়গার মধ্যে পাই 100 টাকার। সারাদিন 100 টাকা গ্যাস পাই, তারপরও মালিক তো দিতে পারি না, আমরাও খাইতে পারি না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির আইনের কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত মানববন্ধনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট বন্ধে 10 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। এ সময়ে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত কোনো মুনাফার ক্ষেত্র নয়, এটি জনগণের মৌলিক অধিকার। নবায়নযোগ্য বিদ্যুতের বেঞ্চমার্ক মূল্যহার গণশুনানির ভিত্তিতে নির্ধারণ এবং ক্যাবের প্রস্তাব অনুযায়ী মূল্য পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত সক্ষমতা এবং অযৌক্তিক ব্যয় বন্ধ না করে বারবার মূল্যহার বাড়ানো সাধারণ মানুষের উপর অন্যায়। সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি জ্বালানি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বক্তারা। পরে মানববন্ধন নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে বিইআরসির গণশুনানিতে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন ক্যাব নেতারা। আমার অধিকার থাকার কথা না? আমি যদি যুক্তি দিয়ে বলতে পারি দাম কমাও, আমরা মনে করি বিআরসি আইনে পরিবর্তন এনে আমাদের জনগণকে সুযোগ দেওয়া উচিত, যাতে করে আমরা আমাদের দাবি তুলে ধরে দাম কমানোর বিষয়ে আমাদের পরিষ্কার কথা বলতে পারি।
সময় যতই গড়াচ্ছে তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ। প্রভাবশালী মিত্রের বিরুদ্ধে বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে অটোয়া। ডলারের জবাব ডলারে, অর্থাৎ মার্কিন শুল্কের জবাব পাল্টা শুল্কারোপের মাধ্যমে দেয়ার ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির। ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে দেশটির প্রাদেশিক প্রধানরাও। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে নতুন করে কানাডার সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই তাদের। বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই তুঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কের উত্তেজনা। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়ে সম্পর্ক আরও তিক্ত করে তুলছে দুপক্ষই। যুক্তরাষ্ট্রের 50% ট্যারিফের জবাবে সমপরিমাণ পাল্টা শুল্কের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জানান ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, কাগজ এবং ইলেকট্রনিক্সের মতো খাতগুলোতে আরোপ করা হবে এই শুল্ক, যা কার্যকর হবে আগামী 8 সেপ্টেম্বর থেকে। তাদের প্রস্তাব অগ্রহণযোগ্য, তাই কানাডা ওয়াশিংটনের নতুন শুল্কে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে, অর্থাৎ ডলারের বিনিময়ে ডলার। সামনে আমরা এই নতুন শুল্ক ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করব। লেবার ডে পরবর্তী মঙ্গলবার থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। অর্থনীতি ব্যাপক চাপে থাকলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে দেশটির প্রাদেশিক প্রধানরা। প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তিনি বারবার খেলার নিয়ম বা গোলপোস্ট পরিবর্তন করেন। তার সম্পর্কে বলতে গেলে তিনি এমন এক মানুষ যিনি প্রথম দিন আপনার দুপুরের খাবারের টাকা হাতিয়ে নেবে, এরপর চুরি করবে আপনার মাথার টুপি। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে কানাডার সাথে নতুন করে বাণিজ্য আলোচনার পরিকল্পনা নেই তাদের। অটোয়ার পাল্টা শুল্কারোপ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি। কানাডার সাথে নতুন কোনো আলোচনার পরিকল্পনা আমাদের নেই। মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন একটি বাণিজ্য নীতির প্রবর্তন করলেন, তখন চীন ও কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছিল। তারা চাইলে আরো ভালো একটি চুক্তি করতে পারত, কিন্তু তারা তা চায়নি। স্থানীয় সময় গত শুক্রবার ওয়াশিংটনে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য চুক্তির আলোচনা। এর পরপরই বেশ কিছু কানাডিয়ান পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করার পুরস্কার পেল বাংলাদেশ। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপে 9 থেকে 6 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে ইনিংস ব্যবধানে হারলেও ডারউইন টেস্টের পারফরম্যান্সে মূলত এই বিশাল উন্নতি। 78 রেটিং পয়েন্ট নিয়ে এখন ইংল্যান্ডের পরের স্থানে আছে বাংলাদেশ। টাইগারদের এই উন্নতির এক ধাপ পিছিয়ে এখন যথাক্রমে 7 নম্বরে শ্রীলঙ্কা, 8 নম্বরে পাকিস্তান, 9 ওয়েস্ট ইন্ডিজ আর সবার তলানিতে জিম্বাবুয়ে। তবে র্যাঙ্কিংয়ের শীর্ষে 5-এ এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া শীর্ষে, দক্ষিণ আফ্রিকা 2, নিউজিল্যান্ড 3, ভারত 4 আর ইংল্যান্ড আছে 5 নম্বরে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টির সঙ্গেই থাকুন।